আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন টপিকে কথা বলবো। নতুন না, এটা ভাইরাল একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে সুস্মিতা এবং পলাশের ব্যাপারটা। আমি কয়েকদিন ধরেই বেশ কয়েকটা স্ক্রিপ্ট ওদের পড়লাম। শাশুড়ির দিক থেকেও পড়লাম, বৌমার দিক থেকেও পড়লাম। সব মিলে আসলে পড়ার পর যেটা বুঝছি সেটা হচ্ছে যে আমরা হয়তো মাকে ভালোবাসি, মাকে শ্রদ্ধা করি, মাকে প্রায়োরিটি লিস্টে রাখি বলে হয়তো অনেক কিছু স্কিপ করে যাই, কিন্তু আসলে সংসার জীবনে মায়েরাও অনেক সময় ভুল করে। শুধু মা না, অনেক বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে বুঝছেন, যেগুলা বললে শেষ হবে না। আমি 1 ঘন্টারও যদি একটা ভিডিও করি শেষ হবে না। তো এই সুস্মিতা পলাশের ব্যাপারটা ইদানিং কালকে মনে হয় একটা দেখলাম নিউজে, পিনাকি নাকি সে লিখছে যে এখানে রাজনৈতিক কিছু একটা আছে ব্যাপার স্যাপার। তো আমি আসলে এগুলা অত বেশি বিশ্লেষণ করার তো কেউ না, বা আমি জাজ করারও কেউ না, আমি বিচার করারও কেউ না, বা আমি সলিউশন দেওয়ারও কেউ না। কিন্তু একটা মানুষ কখন সুসাইড করে বা একটা মানুষ কখন সুসাইড অ্যাটেম্পটে যায়, এটা আসলে আমি বুঝি। কারণ নিজের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো আসলে আপনি আপনার কাছের মানুষদের হইলে আপনি বুঝবেন, আদারওয়াইজ কিন্তু বোঝা যাবে না। এখানে আমি বলবো যে আসলে শাশুড়িটাই বেশি বেশি বউটা, আমি যদি বউটাকে দোষও দেই কিন্তু সেটা তার বয়সের তুলনায় অতি মানে নগণ্য। কিন্তু একটা বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে তার ছেলেকে সারা জীবন তার করে রাখতে চাওয়াটা, এটা আসলে হয় না, এটা ঠিকও না। তো এদের এই বিষয়টা দেখে আমি আমি যখন এই ঘটনাগুলো পড়তেছিলাম বা শুনতেছিলাম, আমি জাস্ট আমার ফিল হচ্ছিল যে আমি মনে হয় আবার সেই 2015-তে ফিরে যাচ্ছি। আমি মনে হয় সেই 15-তে ব্যাক হয়ে যাচ্ছি। কারণ এই সেম ঘটনা আমার ফ্যামিলিতেও একটা আছে। তো আসলে না, এই উনি হয়তো বিসিএস ক্যাডার, একজন বাংলাদেশের প্রথম সারির লোক, এই জন্য ওনার এই অপমৃত্যুটা হাইলাইট হয়েছে, আপনারা জানতে পারছেন। কিন্তু আমাদের সমাজে না এরকম বহু পরিবারের মানুষ আত্মহত্যা যারা করতেছে তাদের গল্পগুলো এরকম থাকে, আমরা জানি না, কারণ মিডিয়াতে ফোকাস হয় না। এই জন্য আমি 15 সালে আমার হচ্ছে থ্রোব্যাক 15-তে হইল কেন, কারণ আমার পরিবারে আমার চোখে দেখা একটা ঘটনা সেম ক্যাটাগরির। তো এই জন্যই আসলে ভাবলাম যে কখনো তো বলা হয় না আসলে, আমরা না বাঙালিরা না বলতে না বলতে বা চুপ থেকে সয়ে গিয়ে ধৈর্য নিতে নিতে আমাদের সমাজ ব্যবস্থাতে যারা স্বৈরাচার, মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করে, যারা মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করে আমি তাদেরকে স্বৈরাচারই বলি, টক্সিকই বলি। এই টক্সিক মানুষগুলা না আসলে এরা প্রোটেস্ট না পাইতে পাইতে অতিরিক্ত করে ফেলে। এটা আসলে ঠিক না। আমাদের আসলে উচিত, স্পেশালি ছেলেদের আসলে এই এই কোয়ালিটিটা থাকা উচিত, যেটা একটা বউকে কিভাবে সে হ্যান্ডেল করবে, একটা মাকে কিভাবে হ্যান্ডেল করবে, একটা বোনকে কিভাবে, একটা বাবাকে কিভাবে হ্যান্ডেল করবে, শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজনকে কিভাবে হ্যান্ডেল করবে, এটা আসলে একটা ছেলে জানা উচিত আমি মনে করি। কারণ আপনি অতি ভক্তি মার দেখাবেন, কিন্তু মায়ের জায়গা তো মায়ের জায়গায় রাখবেন। বউকে বউকে ছোট করে না, বা বউকে আবার অসম্মান করে না, বা বউয়ের অসুবিধা করে না, এটাও মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমি আসলে 15 সালের আমি আমার ফ্যামিলির একটা ঘটনা তুলে ধরি। এই সেম টাইপের ঘটনা আমার ফ্যামিলিতে ঘটে যায় 2015-তে। আমার বড় বোন হচ্ছে আমার 5 বছরের বড়। আলহামদুলিল্লাহ, আমার বড় বোন আমার প্রাউডের একটা জায়গা, কারণ এই যুগে আসলে এরকম মেয়ে হয় না। আমি আমার বোনকে যথেষ্ট এই এই বিষয়গুলোতে রেসপেক্ট করি। আমি আমার বোন বলে না, আমার বোনকে সবাই ভালোবাসে। আমার বোনকে ভালোবাসে না এরকম মানুষ নাই। আমার বোন আলহামদুলিল্লাহ এত লাভিং একটা পার্সন। হ্যাঁ, ও আসলে খুব মানে অমায়িক একটা পার্সন। তো আমার বোনের ব্যাপারটা হয়েছে কি, আমার বোনের বিয়ে হয় 2011-তে।
আমার বোনের 2011-তে বিয়ে হয়। আমি এত ডিটেলস না বলে জাস্ট একটু সারসংক্ষেপগুলাই বলি। 11-তে আপুর বিয়ে হয়। আপু বিয়ের পর থেকে যেটা ফেস করে সেটা হচ্ছে তার ননদের প্রবলেম। তার শ্বশুরও ছিল সাংঘাতিক লেভেলের, ওই যে খাঁটি বাংলা ভাষায় বলে না ঘাউরা, তার শ্বশুর ছিল হচ্ছে ঘাউরা মেন্টালিটির একটা লোক। কিন্তু তারপরেও আমার বোনকে ভালোবাসতো। আসলে আমার বোনকে ভালোবাসবে না এরকম দুনিয়াতে মানুষ নেই, কারণ আমার বোন আসলেই মানুষটা একটা অমায়িক মানুষ এবং এক্সিলেন্ট মানুষ, যার বিহেভিয়ারে মানুষ তাকে ভালোবাসতে বাধ্য। সেই হচ্ছে এই পার্সন। তো যাই হোক, যেটা ঘটনা ঘটে সেটা হলো আমার বোনের বিয়ের পর থেকে আমার বোনের ননদ তার সাথে কম্পেয়ার করা শুরু করে। আমার বোনের তো নতুন বিয়ে হয়েছে, সো নতুন বউদেরকে তো মানুষ শাড়ি দেওয়া এগুলা করে বেশি, তাই না? তো আমার বোনকে যদি একটা শাড়ি আমার দুলাভাই কিনে দিত, সেই সেম জিনিস আমার বোনের ননদকেও দিতে হইতো। মানে আমাদের সমাজে শুধু মা না, আমাদের সমাজে কিছু বোন থাকে ভাইকে সারা জীবন কন্ট্রোলে রাখতে চায়, কিছু বাবা থাকে সারা জীবন ছেলেকে কন্ট্রোলে রাখতে চায়। হ্যাঁ, এগুলা থাকেই। এই কিছু কিছু মানুষ এরকম থাকে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে বা নিজের ভাইকে সারা জীবন বসে রাখতে চায়। তো এই মেন্টালিটিটা আমাদের সমাজে মানে প্রতি দুটা ঘরে একজনের পরিবারে কেউ না কেউ পাবেনই আপনি। তো আমার বোন তো আসলে ওই কেচাল কেচাল করা টাইপের মেয়ে না। তো যাই হোক, ওটা মানে অ্যাডজাস্ট করে নিত। অনেক সমস্যা ছিল আমার বোনের ননদের, অনেক অনেক, মানে আমি যদি বলতে শুরু করি তাহলে শেষ হবে না। মানে 2 ঘন্টা 3 ঘন্টা মানে এই ভিডিও করে আমি শেষ করতে পারবো না। মানে এত টাইপের টর্চার আমার বোনের সাথে করছে। আমার বোনের সাথে তো টর্চার করছেই, আমি আমার বোনের ছোট বোন আমাকে পর্যন্ত ছেড়ে দেয় নাই। বিভিন্ন ছেলে পেলে দিয়ে আমাকে ফোন দিয়ে হ্যারেস করার ট্রাই করতো আমাকে, মানে তার ভাইয়ের কাছে, মানে অর্থাৎ আমার দুলা ভাইয়ের কাছে খারাপ বানানোর চেষ্টা করতো। তা আমি আলহামদুলিল্লাহ ওই সব ওই ফালতু জিনিস, আমার একটা ইথিক্স আছে, সেটা হচ্ছে আমি কখনো অপরিচিত মানুষের সঙ্গে মানে হুট করেই পরিচিত হতে যাই না, বা আমি স্পেস দেই না। আমার জীবনে যারা আছে আমি তাদেরকে নিয়ে আজীবন থাকি। আমার ফ্রেন্ড সার্কেল, আমার 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 যারা কাছের মানুষ আমি তাদেরকে নিয়ে থাকি। এর বাহিরে আমি আসলে করি না, মুভ করি না। এই জন্য আসলে আমার সঙ্গে এই ধরনের ঘটনাগুলো অনেকেই ঘটাইতে চাইছে কিন্তু পারেনি। তো যাই হোক, তার মেন্টালিটি কতটা ন্যারো বোঝাইতেই আমি এটা বোঝাইলাম যে সে আমাকেও বিভিন্ন ছেলে পেলে দিয়ে বিরক্ত করতো। মানে একটা মেয়ে কতটা খারাপ হইলে তার ভাবির ছোট বোনকেও বিরক্ত করতে পারে। আমি তখন অনেক অনেক ছোট, আমার বোনের যখন বিয়ে হয় তখন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি। আমার ওই বয়সেও আমাকে বিরক্ত করছে। ওই বয়সে তো আমি প্রেম তো দূরের কথা, ফোনে হাতে কাছে পাই নাই। তো যাই হোক, আমার বোনের সাথে এই যে আমার বোনের সাথে তো না, সরি, আমার দুলাভাইয়ের সাথে আমার দুলাভাইয়ের সাথে আমার বোনের ননদের যে কাহিনীটা, সে হলো খুবই লুভি টাইপের একটা মেয়ে ছিল। মানে আমার জীবনের সেরা দেখা কোনো লুভি মেয়ে এই মেয়েটা। আমার জীবনের সেরা যদি কোনো বিচ্ছিরি মেয়ে পার্সোনালিটির কোনো মেয়ে মানুষ থেকে থাকে, সেটা হচ্ছে আমার বোনের ননদ ছিল। এই মেয়ে বিয়ে করছে, এই মেয়ের বিয়েতে গহনা টহনা বিয়ে টিয়ে সব মিলে খরচ হয়েছে আমার দুলাভাই প্রায় 13-14 লাখ টাকার মতো খরচ করছে সে তার বোনের বিয়েতে। 13-14 লাখ টাকা খরচ করছে। এবং আমার দুলাভাই তখন ইনসেপ্টাতে জব করতো। ইনসেপ্টার জবটা ছেড়ে দিয়ে সে একটা নতুন বিজনেস কেবল স্টার্ট করছে। হ্যাঁ, ফার্মেসির দোকান, বড় একটা ফার্মেসির দোকান দেয়। তো ফার্মেসির দোকান দিতেও কত লাখ টাকার প্রয়োজন আপনারা জানেন নিশ্চয়ই। বড় সড়ো একটা ফার্মেসি দিতে গেলে অনেক অনেক এখানে টাকার ব্যাপার স্যাপার আছে। সে একটা ফার্মেসি স্টার্ট করছে, এর মধ্যে তার বোনের বিয়েতে এতগুলা টাকা সে খরচ করছে। তো আমার দুলাভাই সে তার নিজের টাকা দিয়ে তার বোনের বিয়ে পার করছে। কিন্তু আমার বোনের শ্বশুর কিন্তু অ্যালাইভ, তাদের জমি জমা আছে, ফিনান্সিয়াল কন্ডিশন যে এমন না যে খারাপ বা তারা গরিব বা এরকমও না। গোবিন্দগঞ্জের প্রপারে তাদের জায়গা,
কোটি কোটি টাকা সম্পত্তি তাদের, হ্যাঁ। তো তারপরেও মানে সে সামহাও মানে আমার বোনের শ্বশুরও ছিল একটু ঘাওড়া টাইপের, ওই যে প্রথমেই বললাম। সামহাও সে হচ্ছে তার ছেলেকে খুব মানে ইয়ে করতো, ভাঙতো। মানে প্রতিদিন তাকে একটা হাত খরচ দিতে হবে, তা সে একবেলা মানে সকালবেলা যে তরকারি দেখে তো সেটা দুপুরে খাইতো না, তাও একটা আইটেম না বিভিন্ন আইটেমের, এবং আমার বোনকে এভাবে হিউমিলেট করতো। সে প্রতিবেলায় গরম ভাত খায়, এই জন্য 3 বেলা আমার বোনকে ভাত রান্না করতে হয়েছে, 3 বেলা। এবার বোঝেন একটা পরিবারে 3 বেলা ভাত রান্না করা, তো সারাক্ষণ আমার বোন ওই আসলে চুলাতেই ছিল, যেটা আমার বোনকে হয়তো বা বাবার বাড়িতে করতে হয়নি, তার থেকে 100 গুণ কাজ তার শ্বশুর বাড়িতে গিয়ে করতে হয়েছে। তো যাই হোক, ওইটা নিয়ে আমি প্রশ্ন তুলব না, কারণ মেয়েদের বিয়ে হইলে শ্বশুর বাড়িতে মানায় নিতে হয় এবং সেই বাসায় পরিবেশ যেমন তাকে ওইভাবেই থাকতে হয়, ওইটা নিয়ে আমি আসলে প্রশ্নই করব না। কিন্তু আমার কথা আমার আমার বোনের সাথে যে তার ননদের যে এই যে দ্বন্দ্বটা, মানে সারাক্ষণ সে লেগেই থাকতো ভাইকে কোনো না কোনো। আমার বোন এমন একটা মানুষ, কোনো ভুলই সে খুঁজে পাইতো না, কোনো ভুলই খুঁজে পাইতো না আমার বোনের। তারপরেও মানে আমার বোন হাসলে, মানে আমার বোন যদি হাসে, আমার বোনের হাসি সুন্দর না, আমার বোনের এটা সুন্দর না ওটা সুন্দর, মানে একটা মানুষের ভুল না করতে পারলে মানে ব্যবহারের ভুল যদি না বের করতে পারে, তাহলে আর কিসের ভুল বের করা যায়। তো তখন ও যে পার্সোনাল অ্যাটাক করতো, হাসি সুন্দর নয় বা এটা সমস্যা সেটা সমস্যা, মানে খুব রেসিস্ট টাইপের একটা মহিলা ছিল। তো এগুলা করেও যখন পার পাইতো না, কারণ ভাইয়া আপুকে খুব ভালোবাসতো, সে বুঝতো তার বোন এরকম, সে আমার বোনকে প্রতি রাত্রেই বলতো যে কি করবা, বাদ দাও, মানে মন খারাপ করো না, বাদ দাও, এভাবে বলতো না, আসলে আমার বোনকে বোঝাইতো যে দেখো, আমার বোন কখনো ব্লেম দেয়নি আমার দুলা ভাইয়ের কাছে, কখনোই না, তার ননদকে নিয়ে বা তার শাশুড়িকে শ্বশুরকে নিয়ে কখনোই না। কিন্তু আমার দুলা ভাই নিজে ফিল করতো এবং নিজে বলতো যে আচ্ছা ও হচ্ছে আর কয়দিনই বা আছে, বিয়ে হইলে চলে যাবে, তো তখন হচ্ছে আর তোমার এই রকম কথা শুনতে হবে না। আমার বোনও ওই রকম ওটা ওই রকম গায়েও নিত না, না সমস্যা নাই, ও বলছে ওর, আমি ইউজ টু হয়ে গেছি, আমার বোন ফিডব্যাক দিত যে ওর এগুলো আচরণে আমি ইউজ টু হয়েছি, সমস্যা নাই। এরপরে গিয়ে হইলো যে তার বিয়ে দিল এত টাকা খরচ করে। তো স্বাভাবিকভাবে ভাই দেখেন, একটা ছেলে চাকরি ছাড়ছে, তারপরে গিয়ে হচ্ছে যে আপনার একটা ফার্মেসির দোকান দিচ্ছে, হ্যাঁ, তারপরে বোনকে এরকম এত টাকা খরচ করে হচ্ছে বিয়ে দিছে, এবং বিয়ে দিছে সে একটা যৌথ ফ্যামিলিতে, তারা একই হাঁড়িতে মনে হয় 50 জন একই হাঁড়িতে খায়, এরকম একটা যৌথ ফ্যামিলিতে বিয়ে দিছে। তো তারা যখন আমার বোনের শ্বশুর বাড়িতে আসতো, 1-2 জন আসতো না, একদম দল ধরে আসতো, কারণ তাদের পরিবারটাই এরকম, একজনকে ছেড়ে আরেকজন আসতে পারবে না, যৌথ ফ্যামিলিতে যেটা হয় আর কি, হ্যাঁ আসতো। তো এগুলা মেনটেন করা, তারপরে হচ্ছে যে ওনাদের ওইদিকে না একটা প্রচলন ছিল, পহেলা বৈশাখে জামাইদেরকে টাকা দিতে হয় মেলা করার জন্য, তারপরে ঈদে 2 ঈদ তো আছেই, রমজানে দিতে হয়, 2 ঈদে দিতে হয়, পহেলা বৈশাখে দিতে হয়, তারপরে হচ্ছে আরো 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 অনেকগুলা, মানে আরো কি কি জানি ওদের একগুলা সিস্টেম আছে, ওগুলাতে হচ্ছে ইয়ে ওর শ্বশুর বাড়িতে হচ্ছে বিভিন্ন টাকা পয়সা অথবা কোনো জিনিস বা অনেক কিছু দিতে হতো। তো এগুলা করতে গিয়েও আমার দুলা ভাইয়ের অনেক টাকা চলে যায়, মানে 1 বছরে তার বোনের শ্বশুর বাড়ি মেনটেন করতে গিয়েও সে আরো অনেকগুলা টাকায় দেনাতে পড়ে যায়। তো উনি করছে কি, উনি মানে টাকা পয়সা, উনি কিন্তু যথেষ্ট একটা ভালো মানুষ ছিল, ওনার এলাকাতে উনি খুব ফেমাস একটা মানুষ, ওনাকে মানে ফকির থেকে শুরু করে একজন ওনার এলাকার যারা বড় লোক তারা পর্যন্ত সবাই পছন্দ করতো। কেন করতো? তারও পার্সোনালিটি আসলে অনেক অসাধারণ ছিল। তো আসলে আল্লাহ মিলাই, বুঝছেন, আমার বোনেরও পার্সোনালিটি মাশাল্লাহ অনেক ভালো ছিল, আমার দুলা ভাইয়েরও পার্সোনালিটি ছিল। আমার বোনের সাথে তার 5 বছরের সংসারে কখনো কোনো বিষয় নিয়ে যে আমার বোন একটা প্যারা দাও, একটা জামা নিয়ে এসে দাও, একটা ক্রিম নিয়ে এসে দাও, একটা ফেস ওয়াশ এনে দাও, একটা শাড়ি এনে দাও, একটা গহনা করে দাও, এগুলা নিয়ে আমার বোনের সঙ্গে আমার দুলা ভাইয়ের 1 সেকেন্ডের জন্য কোনো ঝামেলা হয়নি। কারণ আমার বোনের
একান্তই যদি দেখতো যে হাজবেন্ডের কোনো সমস্যা হচ্ছে, আব্বাকে ফোন দিত, আব্বা টাকা দিত, সেটা দিয়ে সে ম্যানেজ করে নিত। কিন্তু কখনো তার হাজবেন্ডকে সে প্রেশার দেয়নি, কারণ তার হাজবেন্ড সে জানতো যে কি সিচুয়েশনের মধ্যে সে পার করতেছে। হ্যাঁ, আমার বোন কিন্তু খুবই আন্ডারস্ট্যান্ডিং একটা মেয়ে। তো সে তো জানতোই তার হাজবেন্ডের ফিনান্সিয়াল কন্ডিশন কি চলতেছে। তো এর মধ্যেও প্রতিদিন সে ওই ফার্মেসির দোকানে তো একা তো সামাল দেওয়া, বড় দোকান সম্ভব না, ওনার কর্মচারীরাও ছিল, তারাও জানে বিষয়টা। সে প্রতিদিন, তার বাবা সে প্রতিদিন যাইতো, যায় হাত খরচের টাকা নিয়ে আসতো। এবং ওনাদের মনে হয় ওনারা রবি শস্য ইয়ে করতো, চাষ করতো। রবি শস্যের জন্য তার ছেলের কাছ থেকে সিজনে টাকা নিত, বাট ওই রবি শস্যের যে টাকাগুলা উনি কি করতো উনি যা ভালো জানে। উনি কি করতো না করতো এটা ওনার ব্যক্তিগত বিষয়, ওটা নিয়ে তো আমাদের বলা কিছু না। কিন্তু ছেলেকে হেল্প করতো না, মানে ছেলে যে চাষাবাদের জন্য টাকাটা দিচ্ছে, সেই চাষাবাদ থেকে যে টাকাটা বা ফসল থেকে যে টাকাটা আসতেছে ওইটা ফেরত দিত না, বরং হচ্ছে সে এভরিডে হাত খরচের জন্য টাকা নিত তার ছেলের থেকে। নিতেই পারে, এটা খুব স্বাভাবিক, আমি এটাকে খারাপ চোখেও দেখি না। কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার ছেলের এখন কন্ডিশন কি যাচ্ছে। তার পরিবার যদি এমন হইতো যে মানে খুব আর্থিক ক্রাইসিস, ছেলের কাছে টাকা নিয়েই চলতে হবে, বাপরে, এমন কিন্তু না। সে দিব্যি, যেহেতু রবি শস্য বলছি, কোনো না মানে এভরিডে কিছু না কিছু তাদের কোনো না কোনো ইয়ে থেকে, ফসল থেকে আর্নিং আসেই। তো তারপরও ছেলের থেকে নিত। এরপরে গিয়ে উনি, আমাদুল্লাহ ভাইয়ের ভুল হয়েছে কোথায়, উনি সুদের উপর একটা টাকা নেয়। এরপর ওই সুদের উপর টাকাটা নিতে গিয়ে সে মানে বেশ ভালো একটা অ্যামাউন্টের ধার দেনার মধ্যে পড়ে যায় বোনকে বিয়ে দিতে গিয়ে। তো সুদের টাকা তো বোঝেনি ওরা কিভাবে ফোর্স করে, কিভাবে ইয়ে করে। তো যখন ওই সুদের টাকা নিয়ে নিয়ে হচ্ছে বোনের বিয়েটা যে দেয়, তো ওই লোকগুলা পাওনাদাররা আসলে ওনাকে অনেক মাস ধরে হচ্ছে টাকাটা চাচ্ছে। উনি আসলে ওই এক দোকান দিয়ে, দোকানের যা ইনকাম, এত বাসায় এত খরচ, হ্যাঁ, এটা আসলে উনি রিকাভার করতে পারতেছিল না। তো তখন গিয়ে উনি ওনার বাধ্য হয়ে ওনার বাবাকে বলে যে বাবা, একটা জমি আমরা বিক্রি করে দেই, দিয়ে আমার যে ধার দেনাগুলো আছে এগুলা শোধ করি। যে ওনার বাবাও জানে যে ওনার ধার দেনা কোথায় কতটুকু আছে। উনি রাজি হয় না, মানে সে জমি বিক্রি করবে না, তার জমি বিক্রি করবে না, ঠিক আছে। তো আমার দুলা ভাইয়ের দাদু হচ্ছে তাকে কিছু জমি লিখে দিয়ে যায়, যেগুলা বেশ ভালো অ্যামাউন্টের টাকার জমি আর কি, মানে প্রপারের মধ্যে জায়গার দাম তো অনেক বেশি। তো ওই জায়গাটা হচ্ছে সে যখন হচ্ছে তার বাবার কাছ থেকে কোনো হেল্প পায় নাই, বাবাকে বলে কোনো সলিউশন সে দেয়নি, তখন হচ্ছে যে সে দেখেন একটা ছেলে মানুষ কতটা অসহায়, চিন্তা করেন একটু, মানে বোঝার চেষ্টা করেন। বাবা বেঁচে আছে, বাবা ফিনান্সিয়ালি একদম ঠিকঠাক মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, তারপরও মেয়েকে বিয়ে না দিয়ে ছেলে মানে মানে তার ভাইকেই দিতে হয়েছে। এবং তার নিজের বিয়ের খরচ তার নিজেকেই সামাল দিতে হয়েছে। তো একটা ছেলে নিজের বিয়ের খরচ, তারপরে তার বোনের বিয়ের খরচ, এরপরে নতুন একটা বিজনেস স্টার্ট করা, এত কিছু চাপ নিচ্ছে, তার বাবা তার সঙ্গে এই ব্যাপারে কোঅপারেট করতেছে না। মানে দুনিয়াতে শুধু মা না, দুনিয়াতেও কিছু বোন, কিছু মানে জালিম বাবাও থাকে। তো উনি কোঅপারেট করে নাই। তখন উনি বলছে যে ঠিক আছে বাবা, তোমার জমি বিক্রি টিক্রি বা বন্ধক দেওয়ার দরকার নাই, দাদু আমাকে যে জায়গাটা লিখে দিয়ে গেছে আমি ওইটাই কিছু অংশ বিক্রি করে ধার দেনাগুলা শোধ করি। তো উনি ওইটাও করতে দিবে না। ওনার নিজের নামের লেখা, আমার দুলা ভাইয়ের নিজের নামের লেখা সম্পত্তি, সেটা উনি বিক্রি করবে, উনি ওইটাও বিক্রি করতে দিবে না। এই হচ্ছে তার মধ্যে এটা নিয়ে সমস্যা শুরু হইল। এরপর থেকে তারা মানে বাবা ছেলের মধ্যে একটা বিশাল গ্যাপ তৈরি হতে থাকলো এবং তাদের মধ্যে একটা ঝামেলা শুরু হইলো আর কি। তো এক পর্যায়ে তার বাবাকে ভয় দেখানোর জন্য সে হচ্ছে বলতো যে সে সুসাইড করবে, এই কথাটা সে মাঝে মধ্যেই বলতো। তো আমার বোন খুব রাগে গেছিল, হ্যাঁ, যে এই 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 কথাগুলা কেন সে বলে।
তো যাই হোক, এই বিষয়টা যখন আমার বোন রাগ দেখাইতো তখন বলে বাবাকে ভয় দেখানোর জন্য বলতেছে। এটা আসলে সিরিয়াস কোনো কিছু না, জাস্ট তার বাবাকে ভয় দেখানোর জন্য। তো উনি যখন মারা যায় তার 1 মাস আগে থেকে পাওনাদাররা ওনাকে খুব বাজেভাবে অপমান করতেছিল। যেহেতু উনি একটা সম্মান নিয়ে চলে এবং ওনাকে সবাই খুব ভালোবাসে, উনি না ওই অসম্মানটা নিতে পারেনি। এটা কিন্তু ভাই হয়, একটা মানুষ যদি সারা জীবন সম্মান পেয়ে আসে, সামান্য কিছু টাকার জন্য যদি মানুষ অসম্মান করে, তাহলে আসলে ওইটা সম্মানিত ব্যক্তিরা আসলে অসম্মানটাকে এত সহজে নিতে পারে না, দিশেহারা হয়ে যায়। তো কি বলবো, আমাদের ওই টাইমে ওই ঘটনাটা বলি, মানে মারা যাওয়ার ঘটনাটা বলি, এত কিছু তো বলার আসলে বললাম না, টাইম লাগবে অনেক, আমি অনেক ইমোশনাল হয়ে গেছি, সরি। আমার দুলাভাই যখন মারা যায় ওই 1 মাসের মধ্যে উনি ওনার বোন জামাই অনেক হার্ডওয়্যারের বিজনেস করতো, এবং হার্ডওয়্যারের বিজনেসে যে কোটি কোটি টাকা আসে আপনারা জানেন। সে খুব ভালো ফ্যামিলির একটা ছেলে ছিল। তো পাওনাদাররা সুদের টাকা তো প্রতি মাসে একটা ইন্টারেস্ট দিতে হয়, জানেননি। সেই উনি যে এই মাসে মারা যায় ওই মাসে ইন্টারেস্টেড টাকার জন্য, ইন্টারেস্টেড যে টাকাটা ওইটার জন্য খুব প্রেশার দিচ্ছিল আসলে পাওনাদাররা। তো ভাইয়া আসলে দিশাহারা হয়ে তার বোন জামাইয়ের কাছে যায়, তার কাছ থেকে টাকা চাই। সে বলে কি নাই, অথচ কিন্তু হার্ডওয়্যারে এভরিডে 30-40 হাজার টাকার বিক্রি হয়। হার্ডওয়্যারের যারা বিজনেস করে তারা জানে এভরিডে 20-30 হাজার টাকা বিক্রি হয়, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, তার দুলাভাই দেয়নি। এরপরে আমার দুলাভাই আমার বাবাকে ফোন করছে। আমার বাবার না ওই টাইমে টাকাও ছিল, কিন্তু আমার মানে আমার দুলাভাই কেন জানি আমার বাবাকে বলেনি। আমার বাবাকে ফোন দিয়ে বলছে কি, বাবা কেমন আছেন। আমার আমার দুলাভাই আমার বাবাকে ফোন দিত, প্রতিদিন সন্ধ্যাবেলায় কথা বলতো। উনি প্রতিটা সম্পর্ককে রেসপেক্ট দিত অনেক। তো ওই টাইমে না আমার ভাইয়ের আমার ভাই কিন্তু আমার 7 বছরের বড়, আমার ভাইয়ের বিয়ের কথাবার্তা চলতেছে। তো বিয়ের কথাবার্তা চলতেছে, তো তখন আমাদের বাড়ির কিছু কাজ বাকি ছিল, বাড়ির অনেক কাজ ইনকমপ্লিট ছিল, ওগুলা করতেছিল আব্বা। তো আমার দুলাভাই নাকি কথা 2 মিনিট বলছে আমার বাবার সাথে, বলছে কি, বাবা ভাইয়ার বিয়ের কি ডেট ফিক্সড হচ্ছে। তো আমার বাবা বলতেছে, না বাবা, তোমরা আসবা, এসে মেয়ে দেখবা, মেয়ে দেখলে পছন্দ হইলে ডেট ফিক্সড হবে। তো বলতেছে যে আমার দুলাভাই সরাসরি তার শ্বশুরের কাছ থেকে টাকা চাইতে পারতেছিল না, কিন্তু আমার দুলাভাই কিন্তু অনেকবার এরকম টাকার সমস্যায় পড়লে আমার বাবার কাছ থেকে টাকা নিছে, এটা অনেকবারই নিছে। কিন্তু আসলে ওই দিন ওনার যে কি ফিল হয়েছে উনি বলতে পারতেছিল না। মানে অনেক আব্বা কিন্তু অনেক হেল্প করছে তাকে, বহুবার এরকম টাকা দিয়ে হেল্প করছে। তো ওই দিন না, ওই দিন আব্বার কাছে টাকাও ছিল, চাইলেই কিন্তু মানে পাইতো, কিন্তু আব্বার কাছে আসলে চাইনি। আব্বাকে জাস্ট বলছে যে ছেলেকে বিয়ে দিবেন না, আবার নর্মাল, মানে সে তো আর জানে যে, মানে আব্বার তো আর জানার কথা না যে জামাইয়ের টাকা লাগবে। তো বলছে যে ভাইয়ের তো বিয়ে দিবেন, তো বাড়ি ঘরগুলা কি করতেছেন। কয় হ্যাঁ বাবা, ওই বাড়ি ঘরের কাজ মানে যেগুলা ঠিক করার ওগুলা করতেছি। তো উনি না এটা ফিল করছে যে যেহেতু বাবা এই কাজগুলা যেগুলো ইনকমপ্লিট কাজ সেগুলোতে হাত দিছে, তার মানে টাকা এখন তার আসলে ওই দিকে খরচ হচ্ছে। সেই চিন্তা করে উনি কিন্তু আমার বাবার কাছ থেকে আর মানে টাকার কথা বলেনি। এরপরে তারপরে যে তার চাচা, মানে আমার বোনের চাচা শ্বশুর, উনি আবার হাই স্কুলের ইংলিশ টিচার। ওনারা বললাম না ওনাদের ফ্যামিলি মানে সলভেন্ট ফ্যামিলি আর কি। তো ওনার কাছেও চাইছে, তো ওনার চাচারও ওই মুহূর্তে টাকা হয়তো ছিল না। আসলে মানুষের যাদের থাকবে তারা তো দিয়ে, মানে ওনার চাচা ছিল ওনার ফ্রেন্ডের মতো, হয়তো চাচার কাছে থাকলে উনি দিত। এটা সত্যি কথা, এটা আমি বিলিভ করি, কারণ আমি জানি আমার ওই দুলাভাইয়ের সাথে ওনার ছোট চাচার কি সম্পর্ক, একদম ফ্রেন্ডলি সম্পর্ক। ওনারও হয়তো ছিল না বলে উনিও না করছে। তো সবশেষে যখন না হইছে, এরপরে না উনি
ইয়ে করছে, ওই যে বাজার থেকে ইঁদুর মারা যে ট্যাবলেটগুলো হয় ওগুলা নিয়ে এসে, যে জমিটা ওনার দাদা ওনাকে লিখে দিছে ওই জমিটাতে বসে উনি ওই ট্যাবলেটটা খাইছে। খাওয়ার পর আমার বোনকে ফোন দিয়ে বলছে যে বাসায় কি রান্না করছো। আমার বোন বলতেছে যে আহ, রান্না তো এখনো কমপ্লিট হয় নাই, কিন্তু দুপুরের আলু ভর্তা আছে আর ডিম ভাজি এরকম কিছু একটা বলছে। ঠিক আছে, ইয়ে করো, ডিম আবার ভাজো, আমি আসতেছি, ভাত খাবো। তো আমার বোন আহ, ডিম টিম ভেজে রাখছে, সে বাসায় আসছে। আসার পর যে জমিটা নিয়ে ওনার বাবা, আচ্ছা উনি কেন এই জমি নিয়ে এত অ্যাগ্রেসিভ হয়েছে বলি। ওনার বাবার জমি উনি বিক্রি করে দিল না, ওনার যে জমিটা উনি বিক্রি করার জন্য বায়ার ঠিক করে নিয়ে আসে, সে বায়ারকে গিয়ে ওনার বাবা হচ্ছে না করে দিয়ে আসে। উনি যতগুলা কাস্টমার নিয়ে আসে জমি বিক্রির জন্য, ওনার বাবা যা সবগুলাকে যায় বলে দিয়ে আসে যে না না, জমি বিক্রি করা যাবে না। ছেলেদের ধার দেনায় জর্জরিত, কিন্তু তার বাবা তাকে তো হেল্প করতেছে না, তার যে একটা অংশ আছে সেটা যে ইয়ে করে ঠিক করবে সেটাও করতেছে না। এখন একটা মানুষ সুসাইডের আসলে সিদ্ধান্ত তখনই নেয় যখন তাকে মানসিকভাবে মানুষ প্রেসার দেয়, লজ্জা দেয়, তখনই আসলে এই ঘটনাটা ঘটে। তো আমি মনে করি আমার দুলাভাইয়ের মরে যাওয়া বা চলে যাওয়ার পেছনে একমাত্র দায়ী তার বোন এবং তার বাবা। তো যাই হোক, ওই ট্যাবলেট খেয়ে আসে আপু ভাত দিছে, ভাত খাইছে, আপু আপুকেও তুলে খাওয়াইছে। খাওয়ার পর বলছে আমাকে যায় নামাজ দাও, নামাজ পড়বো। তো আমার বোন বলতেছে এই টাইমে নামাজ পড়বা, এই টাইমে আজানই তো দেয়নি, আজান তো আরো পরে দিবে। তো আমার বোনকে বলছে আমি নফল নামাজ পড়বো, তুমিও আসো, দুইজন আমরা নফল নামাজ পড়বো। তো আমার বোনও না যায় নামাজ দিয়ে গেছে, আর আপু অজু করতে গেছে, অজু করে আসছে, এসে যায় নামাজে দাঁড়াইছে। জাস্ট আমার বোন রুকুতে যখন গেছে তখন পাশে মানে পাশাপাশি দুজন যায় নামাজে বসে নামাজ পড়তেছিল। আমার বোন রুকুতে যখন গেছে তখন আমার দুলাভাই মানে বমি করে দিছে, যায় নামাজের উপরেই বমি করে ফেলছে। তো বমি করা দেখে আমার বোন তো পুরা ভয় পেয়ে গেছে। হ্যাঁ, তুমি কিছু খাইছো নাকি, কিছু খাইছো নাকি? তখন সে বলে তুমি বসো, আমার কাছে একটু বসো। আমার বোনকে জড়াই ধরছে, জড়াই ধরে আমার বোনকে কপালে কয়েকটা চুমু খাইছে। খাওয়ার পর বলছে যে আমি তোমার জীবনটা নষ্ট করলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার এত অল্প বয়সে আমি তোমার জীবনটাকে এলোমেলো করে দিচ্ছি, এটার জন্য তুমি আমাকে মাফ করে দিও। আমার বোন তো এগুলা শুনে আর নিজেকে ধরে রাখতে পারে নাই, পরে সাথে সাথেই ওই বমি করছে। আমার বোন সেই বমি হাত দিয়ে তুলে নাকে দিয়ে দেখছে যে এটা কিসের বমি। যখন দেখছে খুব বিচ্ছিরি গন্ধ, তখন সে বুঝতে পারছে যে সামথিং ইজ রং। সাথে সাথে তার চাচা শ্বশুরকে ফোন দিছে। 5 মিনিটের মাথায় মাইক্রো চলে আসছে, 5-7 মিনিটের মাথায় আমার বোন বের হয়ে আমার বোনের শাশুড়িকে বলতেছে, শ্বশুরকে বলতেছে। আমার বোনের শাশুড়ি তো হাউমাউ করে কাঁদতেছে। আমার বোনের শ্বশুর একবারও বের হয়ে ছেলেকে দেখতে আসে নাই, মাইক্রোতে উঠাইছে পর্যন্ত দেখতে আসেনি, হসপিটাল নিয়ে গেছে, সঙ্গে ছিল না। এরপরে আমার বোন তো ভাইয়ার সাথে হসপিটালে যায়। গ্রামের মানুষ বলছে আমার আমার দুলাভাই যখন অ্যাম্বুলেন্স নিয়ে যায়, অ্যাম্বুলেন্সটা যখন ছেড়ে যায়, এরপরে তার বাবা গ্রামবাসীর সামনে বলছে এই কথা যে আল্লাহ, ও যে গেল ও যেন ফিরে না আসে। একটা বাবা কত নিষ্ঠুর হইতে পারে আপনারা জানেন? এটাও বলছে যে ও যেন না ফিরে আসে, এর জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়বো বলে উনি উজু করে ঘরে ঢুকে 2 রাকাত নফল নামাজ পড়ছে, ছেলে যেন আর ফিরে না আসে এর জন্য। মানুষ
কতটা অমানবিক, কতটা জানোয়ার হইতে পারে। নিজের পেটের সন্তান, মতের মিল হচ্ছে না, টাকা পয়সার ক্রাইসিস, তার নিজের একটা অংশ সেটাকে সে করতে দিচ্ছে না, তার মেয়ের বিয়ের জন্য, তার মেয়ের বিয়ের জন্য তার ছেলেকে জীবন দিতে হইছে। আপনারা তো এগুলা এগুলা মনে করেন যে সিনেমাতে যেগুলা দেখেন এগুলা আসলে আমাদের আপনাদের মতো মানুষেরই জীবনের গল্প ভাই। আমার দুলাভাইকে আসলে বাঁচানো যায় নাই। আমরা অনেক ভালো মানুষ ছিলাম, জানেন, আমরা আসলে অনেক ভালো মানুষ। আমি বলবো আমার ফ্যামিলি আসলেই খুবই সাদাসিধা। চাইলে কিন্তু আমার বোন তার শ্বশুরের নামে মামলা করতে পারতো, তার ননদের নামে মামলা করতে পারলো, এবং পুলিশ এসে পুলিশ হসপিটালে আমার বোনকে পার্সোনালি বহুবার জিজ্ঞাসাবাদ করছে। আমার বোন কিন্তু চাইলেই পারতো, কিন্তু করে নাই। আবার আমার বোনের শ্বশুরকে, শাশুড়িকে, ননদকেও কিন্তু পার্সোনালি জিজ্ঞেস করছে বউয়ের সাথে ঝামেলা কিনা। ওনারা বলছে না, বউয়ের সাথে কোনো ঝামেলা, বউ মাটির মানুষ। ওনারা ওনারা আমার বোনকে ওই দিনও পুলিশের জিজ্ঞাসাবাদেও বলছে যে না, বউ মাটির মানুষ। কিন্তু আমার বোন যদি ওই দিন ওদের এগেনস্টে একটা কথা বলতো, আজকে এই পাপিটার শাস্তি হইতো, এই পাপিকে দেখে আরো 10 জন ভয় পাইতো। কিন্তু আসলে সবসময় না নরম নরমরা সব জায়গায় থাকতে হয় না। আপনারা আপনারা আপনাদেরকে কি বলবো, আমার ফ্যামিলি এত নরম, এত নরম। আমার বাবার টাকার ফ্রিজ, আমার বাবার টাকার জিনিসপত্র এখনো স্টিল 2025 সাল তারা ব্যবহার করতেছে। একটা জিনিসও আমার বাবা নিয়ে আসে নাই, একটা জিনিসও আমার বোন নিয়ে আসেনি সেই ফ্যামিলি থেকে। কি বলবো আমি, এগুলো আমাদের সমাজের চিত্র ভাই, এগুলো আমাদের সমাজের চিত্র। একটা বোন কতটা সেলফিশ হইতে পারে, ভাইকে ভাঙ্গাই ভাঙ্গাই শ্বশুরবাড়ির অজুহাত দিয়ে এ টাকা সে টাকা, এই টাকা সেই টাকা, এই লাগবে সেই লাগবে, ভাই আজকে এটা দে, ভাই আজকে ওইটা দে, আমার শ্বশুরবাড়িতে মান সম্মান থাকবে না, ভাই আমার মুখ থাকতেছে না, এটা লাগবে ওইটা লাগবে। মানে যতদিন বিয়ে হয়নি ততদিন আমার বোনকে জ্বালাই গেছে, বিয়ের পরে ভাইকে এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে করে জ্বালাই গেছে। ভাই এত আবদার! এমন না ওই ফ্যামিলি, যে ফ্যামিলিতে বিয়ে দিছিল সেই ফ্যামিলি নিডি ফ্যামিলি, এবং তারা খুব ভালো মানুষ, তারা এগুলা চাইতো না। এই মেয়েটা সেই ফ্যামিলিতে অহংকার করবে, গর্ব করবে, দম্ভ করে, যেহেতু যৌথ ফ্যামিলি, সেখানে দম্ভ করে থাকবে, অহংকার দেখাবে, এই জন্য এগুলা ভাইয়ের থেকে নিত। দুনিয়াতে তো আমরাও বোন, আমিও তো আমার ভাইয়ের বোন, আমার ভাইয়েরও তো একটা বেবি আছে। আমার ভাইয়ের বেবিটার ক্যান্সার, আমরা 2 বোন জীবন দিয়ে দিচ্ছি। মানুষের বোন এমন কেন হয়, মানুষের বাবা এমন কেন হয়? আমি মনে হয় ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না। আমি খুব